40 বছর বয়সের পর একজন মানুষ কতটা শিক্ষিত বা অশিক্ষিত তার আর কোনো মূল্য থাকে না। অনেক সময় আপনি যখন হাটে বাজারে ঘোরাঘুরি করেন তখন আপনি জানতে পারেন যে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে, তাদের আয় যখন আপনার চেয়েও বেশি, তখন সত্যি একটা মনের মধ্যে ধাক্কা লাগে। কিন্তু এতে তফাৎ কি? তার পরনে একটি গেঞ্জি একটু ময়লা আর আপনি একটি ভালো শার্ট গায়ে দিয়ে আছেন। 50 বছর বয়সের পর কেউ যতই সুন্দর বা সুন্দরী হোক না কেন, তার চেহারাও একসময় বদলে যায়। তাই 50-এর পর সৌন্দর্যের কোনো মূল্য থাকে না। 60 বছর বয়সের পর আপনি যত বড়ই অফিসার হন না কেন, একসময় আপনার একটা সইয়ের জন্য হাজার হাজার লম্বা লাইন পড়তো, কিন্তু যখনই আপনি সেই পদ থেকে বেরিয়ে যাবেন তখনই কিন্তু আর কেউ আসবে না। তাই 60 বছর বয়সের পর বড় বা ছোট পদের কোনো মূল্যই থাকে না, কেউ খবরই নেয় না। যত খবরাখবর শুরু হয় মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরে, আবার খুব জোর কলেজের পরে। 70 বছর বয়সের পর আপনার বাড়ি বড় না ছোট তারও কোনো মূল্য থাকে না, কারণ যখন হাঁটুতে ব্যথা হয়, বাতের ব্যথা হয়, তখন সিঁড়ি দিয়ে ওঠা বেশ কষ্টের হয় যদি লিফট না থাকে। আর যদি থাকে তাহলে তো ডাক্তার বলেই দিয়েছেন একদম লিফটে চড়বেন না, ফ্যাট বেড়ে যাচ্ছে। কিন্তু তখন বড় বাড়ি বেশি কষ্ট দেয়। এই ঘর থেকে ওই ঘরে যাওয়া, নিচতলা থেকে ওপর তলায় ওঠা, সব কিছুই কিন্তু কষ্টকর হয়ে যায়। তাই এখানে ছোট বাড়ি বেশি আরামদায়ক লাগে। আর 80 বছর বয়সের পর যদি আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকাও থাকে, তাহলেও কিন্তু খাবার টেবিলে পড়ে থাকে মাত্র কয়েকশো টাকার ওষুধ, আর খাবারে থাকে একটি বা দুটি রুটি আর একটু আলুর ঝোল। মানুষ সারা জীবন কত দৌড়াদৌড়ি করে, সেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরপর থেকেই যেন একটা অন্য চেতনার উদয় হয়। কত রকমের চেষ্টা করা হয় শুধুমাত্র টাকার জন্য। ভাবনা একটাই, একদিন আমার সময় আসবে যেদিন আমি দুহাত ভরে খরচা করব। কিন্তু বাস্তবে কি হয়? জন্মের পর থেকে আমরা প্রতিদিন ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যাই। আর এই বার্ধক্য মানেই হচ্ছে রোগের সাথে লড়াই করা। হ্যাঁ, যদি নিয়ম ঠিক থাকে, যোগা প্রাণায়াম ইত্যাদি থাকে, সকালে হাঁটাহাঁটি, তাহলে অনেকটাই স্বস্তি। যদিও সবার অবসর হয় না কর্মজীবনে, তো সারা জীবন জমিয়ে জমিয়ে খেয়ে না খেয়ে সেই ব্যক্তি একসময় অর্থের মালিক হলেন। কিন্তু কি হলো? সেই অর্থ কে ভোগ করবে? আমাদের চোখের সামনেই আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তানরা ভোগ করবে, যেটা আমরা সারা জীবন বাজি রেখে উপার্জন করেছি। তাই দয়া করে আপনি যেখানেই থাকুন না কেন, একবার থেমে ভেবে দেখুন, ভগবান আপনাকে যা কিছু দিয়েছেন সেই দিয়ে এখনই কিভাবে উপভোগ করবেন, সেটাও একবার ভাবা খুব জরুরি। একটা ব্যালেন্স বজায় রাখতে হবে। নিজের পেট মেরে শখ আহ্লাদ সব জলাঞ্জলি দিয়ে সেই একদিন হব, এই চিন্তাধারার কোনো বাস্তবতা নেই। তাই কিছু রাখুন আর কিছু খরচা করুন। যদি রোজগার ভালো থাকে তো ভালো পড়ুন, ভালো খান, ছুটি পেলে অবশ্যই ঘুরে বেড়ান, কারণ সময় দাঁড়িয়ে থাকবে না। গাড়ি ভাড়া করে যাওয়ার সামর্থ্য আছে তো বাস কেন? ভয় নেই, আপনার প্রতি মানুষের সহানুভূতি হারাবে না। ভয় নেই, কেউ দেখছে না আপনাকে যে আপনি কিসে চড়ছেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এই পর্বে মে মাসের রাশিফল বলবো। মে মাসে আপনার জীবন কেমন কাটবে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 আপনার জন্য এক অনন্য মাস হতে চলেছে। দেখুন, আমরা অনেক আগের থেকে এই রাশিফল দিচ্ছি, আপনার জন্য এটি ভালো। অনেক আগের থেকে আপনি এই বিষয়গুলি জানতে পারছেন এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারছেন। এপ্রিল মাসের মতোই সেই দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য পূরণ বা সাফল্যের রেশ কিন্তু মে মাসেও বজায় থাকবে। যদিও আমরা এপ্রিলের 1 তারিখে এই পর্বটি দিচ্ছি, যদি আপনি এখনও পর্যন্ত এপ্রিল মাসের রাশিফল না শুনে থাকেন, তাহলে ওপরে আই বটনে লিঙ্ক দিচ্ছি, অবশ্যই সেটি প্রেস করে আপনি এপ্রিল মাসের ভিডিওটি দেখে নিতে পারেন। তবে গ্রহের অবস্থান আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মে মাসে আপনার নিজের অবস্থানকে আরও মজবুত করতে পারবেন, যাতে কেউ সহজে টলাতে না পারে। আপনার অভিজ্ঞতায় আপনি ইতিমধ্যেই জানেন যে আপনার উন্নতি দেখে কারা মনে মনে জট পাকানোর চেষ্টা করে। মে মাসে আপনার শক্ত অবস্থান এগুলোকে পাত্তা দেবে না। শুধুমাত্র নিজের পরিকল্পনা বা সাফল্যের খবর আগাম প্রচার করবেন না। মনে রাখবেন, নীরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। কোন কোন ব্যক্তি থেকে সাবধান অবশ্যই জেনে রাখুন, এটা দরকার আছে, কারণ বৃষ রাশি এই দিক থেকে একটু পিছিয়ে যায়। উদাহরণ দিয়ে বুঝুন ব্যাপারটি। ধরুন, আপনি একটি নতুন ব্যবসা খুলেছেন, কিন্তু সেখানে গ্রাহক কম আসছে। তো কোনো একজন আপনার কাছে আসছে কিন্তু কিছু কিনছে না, শুধুমাত্র গাল গল্প করছে। কিন্তু আপনি যখন তাকে কিছু বেচতে চাইছেন, তখন সেই ব্যক্তি ঘুরে পালাচ্ছে। আবার ফ্রিতে দিতে চাইলেও কিন্তু নিচ্ছে, কিন্তু খাচ্ছে না। জানবেন, সেই ব্যক্তি কারো চর হয়ে আপনার কাছে আসছে, শুধু খবর নিতে আসছে, আর গাল গল্পের মাঝে আপনার কিছু গোপন তথ্য জানার চেষ্টা করছে। এটা তো একটা ব্যবসার উদাহরণ। আপনি করতে পারেন চাকরি বা অন্য কিছু কাজ, কিন্তু আপনার জীবনের সাথেও এটা হয়, কোনো না কোনো ক্ষেত্রে হয়। তো এই ধরনের মানুষ বিভিন্ন অছিলায় কাছে আসে বন্ধু সেজে, কিন্তু সে আপনার বন্ধু নয়, হয় সে আপনার পরম শত্রু, আর না হয় শত্রুর চামচা। তো এদের থেকে সাবধানে থাকুন, একদম কোনো কথা বলবেন না, পাত্তাই দেবেন না। একসময় সে বুঝে যাবে যে আপনি বুঝে গেছেন এবং সে এমনিই চলে যাবে।
মে মাসে কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে, অর্থাৎ 15ই মের পর, যখন রবি বা সূর্য এবং বুধ আপনার রাশিতে একই সাথে অবস্থান করবে। এটাই মে মাসের বিশেষত্ব যে সূর্য এবং বুধ একই দিনে আপনার রাশিতে প্রবেশ করবেন। আর তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা সকলকে স্তম্ভিত করবে। যারা চাকরিতে প্রমোশন বা বদলির অপেক্ষায় ছিলেন তাদের জন্য 15 তারিখের পর থেকে শুভ যোগাযোগ তৈরি হবে। তবে পরামর্শ থাকবে, সুখবর না আসা পর্যন্ত সহকর্মীদের সাথে এই নিয়ে কোনো আলোচনা করবেন না। আমরা এপ্রিল মাসের ক্ষেত্রেও এটি বলেছি, বিরোধী পক্ষ ওত পেতে থাকবে আপনার খুঁত ধরার জন্য, কিন্তু শনিদেবের একাদশ ঘরে অবস্থান আপনাকে সুরক্ষা দিচ্ছে এবং সুরক্ষা দেবে। একমাত্র আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। আর্থিক দিক থেকে মে মাস অত্যন্ত ভালো একটি মাস। মে মাসের আরও একটি বিশেষত্ব হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার বৃষ রাশির অধিপতি শুক্র একসাথে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। বৃহস্পতি ও শুক্রের দ্বিতীয় ঘরে অবস্থান আপনার সঞ্চয় বৃদ্ধিতে সরাসরি সাহায্য করবেন। তাই মে মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু কাজ করবে। তবে 14ই মের পর অহেতুক খরচ করার প্রতি একটু সচেতন থাকতে হবে। শখ পূরণের জন্য খরচ করতে ইচ্ছা হবে, কিন্তু দেখতে হবে সেই শখ কেমন, কোনো বস্তুগত শখ নাকি এমন শখ যা একবারেই শেষ। এবং বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই মাসে কোনো হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক ক্ষেত্রে কেতুর চতুর্থ ঘরে অবস্থান মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের সাথে ছোটোখাটো তর্ক হতে পারে, কিন্তু আপনি যদি সংযত থাকেন, নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পরিস্থিতি সামলে নেবেন। দাম্পত্য জীবন মে মাসে মধুরতায় ভরা থাকবে। বিশেষ করে যখন শুক্র দ্বিতীয় ঘরে গমন করবেন তখন কিন্তু জীবনসঙ্গীর সাথে আরও সুসম্পর্ক বজায় থাকবে। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগ অত্যন্ত লাভজনক হতে পারে। বড়দের আশীর্বাদ এবং সমর্থন আপনার সাথে থাকবে, আর এটাই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। প্রেমের ক্ষেত্রে মে মাসটি বেশ রোমাঞ্চকর। যারা নতুন সম্পর্কের কথা ভাবছিলেন তাদের জন্য 14ই মের পর থেকে সময় ভালো। এই সময় আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ কাজ করবে, যা অন্যদেরকে প্রভাবিত করে কাছে টানবে। তবে সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। একে অপরের ভুল ধরলে হবে না, একে অপরকে সম্মান করতে হবে। শিক্ষার্থীদের জন্য মে মাসটি মিশ্র সম্ভাবনার। মনোযোগ ধরে রাখতে একটু বেগ পেতে হতে পারে। 15ই মের পর থেকে বুধের প্রভাবে পড়াশোনায় গতি ফিরবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে বা দূরে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য যোগাযোগ শুভ। সন্তানদের দিক থেকে কোনো ভালো খবর আসতে পারে যা আপনার দুশ্চিন্তা কমাবে। স্বাস্থ্যের দিক থেকে মে মাসে বিশেষ নজর দিতে হবে। মঙ্গল দ্বাদশ ঘরে থাকায় ঠান্ডা লাগার সমস্যা একটু দেখা দিতে পারে। খাবারের ব্যাপারে সচেতন থাকুন, বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলুন। মে মাসে শুভ ফল পাওয়ার জন্য নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করুন। এছাড়াও পাখিদের দানা এবং শস্য জল খাওয়ান আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। ধর্মীয় কোনো কাজ বা ছোটোখাটো তীর্থ ভ্রমণ এটা কিন্তু আপনার মনকে শান্ত রাখবে এবং রাহুর নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত করবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জুন মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।